আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মাহমুদুল হাসান এবং আপনারা দেখছেন মাহমুদুল অফিসিয়াল। তো আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং একটা টপিকের উপরে হবে। আজকে মূলত আমরা একটা ব্যাকএন্ড সিস্টেম তৈরি করব, যেটা হবে হচ্ছে একটা ডেটিং টাইপের একটা অ্যাপ্লিকেশন, বাট এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক বলতে পারেন। কিছু এক্সট্রা ফিচার থাকবে। তো আমি যদি ফিচারগুলো আপনাদেরকে একবার এক্সপ্লেন করি। এখানে আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব, যেখানে গুগল, ফেসবুক, টুইটার অথেন্টিকেশন গুলো থাকবে এবং অবভিয়াসলি আমরা ফ্রন্ট এন্ডটা করব ফ্লাটারে। বাট আমার এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র ব্যাক এন্ডের উপরে, ঠিক আছে? তো আমাদের এই অ্যাপ্লিকেশনে ইউজাররা চাইলে পোস্ট করতে পারবে ফেসবুকের মতো। আহ, এবং যখন একটি নতুন ইউজার ক্রিয়েট হবে, তখন আমরা তাদের প্রোফাইলে বেশ কিছু ইন্টারেস্ট তাদের কালেক্ট করব, বা বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করব, যে তারা কিসের উপর ইন্টারেস্টেড, তাদের হবি কি, এক্সেট্রা এক্সেট্রা, যত ধরনের ইনফরমেশন কালেক্ট করা যায় আমরা সবকিছুই কালেক্ট করার চেষ্টা করব এবং সেই ইনফরমেশনের উপর বেস করে তাদের ড্যাশবোর্ডটা টোটালটা সাজাবো। ওকে। সো এখানে বেশ কিছু ফিচার থাকবে, যেমন পেমেন্ট রিলেটেড ফিচার থাকবে। একজন ইউজার চাইলে আরেকজন ইউজারকে ক্রেডিট ট্রান্সফার করতে পারবে। দেন ইউজার অন্য ইউজারের প্রোফাইলে লাভ রিয়েক্ট দিতে পারবে এবং তাদের পোস্টে লাভ রিয়েক্ট দিতে পারবে। এবং যে ইউজার যার পোস্টে লাভ রিয়েক্ট দিবে বা রিয়েক্ট দিবে, তো যাকে দিবে সে আর কি প্রতিটা রিয়েক্ট থেকে আর্নিং করতে পারবে। তো আমরা প্রতিটা রিয়েক্টের সাথে তার অ্যাকাউন্টে কিছু ক্রেডিট সেন্ড করব। এছাড়াও আমাদের এই অ্যাপ্লিকেশনের ভিতরে ইউজাররা চাইলে তাদের ফটো পোস্ট করতে পারবে, তাদের প্রোফাইলে তাদের ফটো গ্যালারি থাকবে এবং এই ফটোতে যদি কেউ রিয়েক্ট দেয়, তাহলে যার ফটোতে রিয়েক্ট দিবে সে একটা ক্রেডিট পাবে এবং যে রিয়েক্ট দিবে অবশ্যই তাকে ক্রেডিট খরচ করে রিয়েক্ট দিতে হবে। তো এই হচ্ছে মূলত টোটাল ফিচার। আমি যদি আপনাদেরকে স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাই আমার এখানে। সো এখানে দেখেন আমাদের এখানে ফিচার গুলো আমি লিখে রেখেছি। কিছু কিছু ফিচার হয়তো পরবর্তীতে আরো নতুন নতুন ফিচার অ্যাড হবে। সো এখানে কি আছে: অথেন্টিকেশন উইথ গুগল, ফেসবুক অ্যান্ড টুইটার, মেক পোস্ট উইথ ফটো, প্রতিটা পোস্টের সাথে একটা ফটো অ্যাড করা যাবে, গেট ইন্টারেস্টেড প্রোফাইলস। তো একজন ইউজার চাইলে প্রোফাইল সাজেশন পাবে তার ড্যাশবোর্ডে, যে কাদের সাথে সে কানেক্ট হতে পারবে। বেসিক্যালি যেহেতু এটা এক ধরনের ম্যাচ মেকিং টাইপের একটা সোশ্যাল নেটওয়ার্ক হবে, তো অলওয়েজ আপনার ড্যাশবোর্ডে আপনি সেই সমস্ত প্রোফাইলগুলো দেখতে পাবেন যে প্রোফাইলগুলোর প্রতি আপনি ইন্টারেস্টেড। সাপোজ আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আমরা ইনফরমেশন নিব যে আপনি কাদের প্রতি ইন্টারেস্টেড, মেল, ফিমেল, অথবা থার্ড জেন্ডার বা অন্য জেন্ডারের প্রতি ইন্টারেস্টেড কিনা। তো আপনি যে জেন্ডারের প্রতি ইন্টারেস্টেড এবং আপনার হবি যা, অর্থাৎ আপনার প্রোফাইলের ইনফরমেশন যা, সেটার সাথে সব থেকে ভালো ম্যাচ করে যেসব প্রোফাইলগুলো, সেই প্রোফাইলগুলো সাজেশনে আসবে। ঠিক আছে? সো দেন আছে হচ্ছে গেট পেড ফ্রম প্রোফাইল লাভ। সো এটা আমি অলরেডি বললাম যে প্রোফাইলে আপনারা চাইলে লাভ রেট দিতে পারবেন এবং সেই লাভ রেট রিয়াক্টের উপর ডিপেন্ড করে আর্নিং জেনারেট হবে আর কি। যার প্রোফাইল আপনি লাভ রেট দিবেন সে একটা আর্নিং পাবে। দেন সেন্ড টেক্সট মেসেজ ফর 1 ক্রেডিট। প্রতিটা টেক্সট মেসেজের জন্য আমরা 1 ক্রেডিট করে চার্জ করব। সো আপনি যখন কাউকে মেসেজ সেন্ড করবেন, তখন আপনার প্রোফাইল থেকে 1 ক্রেডিট করে মাইনাস হবে এবং আমরা ইনিশিয়াল ক্রেডিট হিসেবে 100 ক্রেডিট প্রতিটা ইউজারকে প্রোভাইড করবো এবং সেই 100 ক্রেডিট ইউজ করতে পারবে। অ্যান্ড সেন্ড ইমেজ ফর 5 ক্রেডিট। তো আপনি যদি কাউকে কোনো ইমেজ সেন্ড করেন, তখন প্রতিটা ইমেজের জন্য 5 ক্রেডিট করে চার্জ করবে। অ্যান্ড এই ক্রেডিট গুলো আর কি আমরা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবে। তো এই হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশনের যে ওভারভিউ সেইটা। অ্যান্ড এখানে কিছু প্রো ফিচার আছে। প্রো ফিচারের ভিতরে আমি আপাতত একটাই রেখেছি, অ্যাডস ফ্রি ইন্টারফেস। অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন তো সাধারণত অ্যাডস থাকবে, যেহেতু ফ্রি অ্যাকাউন্ট হবে বেসিক্যালি। তো যখন ফ্রি অ্যাকাউন্ট হবে, তখন তার ড্যাশবোর্ডে কিছু টুকটাক অ্যাড শো করবে। অবশ্যই সেই অ্যাড গুলো ইউজার ফ্রেন্ডলি হবে। তো এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট, ঠিক আছে? এগুলো ফ্রন্ট এন্ডের পার্ট, এগুলা নিয়ে মাথা ঘামানোর আপাতত কিছু নাই। আমরা ব্যাক এন্ডে নজর দিব, ব্যাক এন্ডে আমরা এই ফিচার গুলো ইমপ্লিমেন্ট করব। এবং আমরা ব্যাক এন্ড টেকনোলজি হিসেবে নোট জিএসটা চয়েস করেছি। নোট জিএস এর সাথে আমরা মূলত টাইপ স্ক্রিপ্টটা ইউজ করব। যারা জানেন না যে টাইপ স্ক্রিপ্টটা কি, টাইপ স্ক্রিপ্ট হচ্ছে জাভা স্ক্রিপ্টেরই একটা আপগ্রেডেড ভার্সন বলতে পারেন। তো এখানে বেশ কিছু ফিচার এক্সট্রা পাওয়া যায় জাভা স্ক্রিপ্টের থেকে এবং আমার কাছে পার্সোনালি টাইপ স্ক্রিপ্টটা ভালো লাগে। আমরা ডেটাবেজ রিলেশনশিপের জন্য ওআরএম হিসেবে ইউজ করব প্রিজমা, অ্যান্ড ডেটাবেস হিসেবে আমরা পোস্টগ্রেস এসকিউএল ইউজ করব। এই টোটাল ব্যাকএন্ড সিস্টেমটাই আপনাদের সাথে আমি লাইভে কোড করে দেখাবো, অ্যান্ড ডিপ্লয়মেন্ট পর্যন্ত টোটালটা লাইভ থাকবে, ঠিক আছে? তো কোনো কাটছাট হবে না, একেবারে কমপ্লিট একটা ভিডিও হবে।
তো যারা ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্টে আগ্রহী তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, কন্টিনিউ করতে পারেন, আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য আপনারা চাইলে এপিআই বিল্ড করতে পারেন। সো ইন ফিউচারে হয়তো এটার ফ্রন্ট এন্ডটাও আপলোড হবে, সঠিক এখনো বলা যাচ্ছে না, আমি চেষ্টা করবো আপলোড করার। অ্যান্ড ফ্রন্ট এন্ডটা অবশ্যই ফ্লাটারে হবে। তো চলেন বেশি কথা না বাড়ি, ভিডিওটা শুরু করা যাক। সো এই ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদের পিসিতে বেশ কিছু রিকোয়ারমেন্ট দরকার হবে। যেমন আপনাদের পিসিতে অবশ্যই নোড.জেএস ইনস্টল থাকতে হবে। নোড.জেএস ইনস্টল করার জন্য আপনারা চাইলে আপনাদের পছন্দের ব্রাউজারটি ওপেন করতে পারেন। অ্যান্ড এখানে নোড.জেএস এর যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আপনারা চাইলে নোড.জেএস ডাউনলোড করতে পারেন। সো আমি যদি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, জাস্ট ব্রাউজারে নোড.জেএস লিখে যখনই সার্চ করবেন একেবারে ফার্স্ট রেজাল্টেই একটা ওয়েবসাইট চলে আসবে। সো এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন এন্ড এখানে যে ডাউনলোড সেকশনটা আপনারা চাইলে ডাউনলোড সেকশনে এখান থেকেই ডাইরেক্টলি ভিজিট করতে পারেন। সো আমার ইন্টারনেটটা একটু স্লো হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। সো বেসিক্যালি এটা হচ্ছে ওয়েবসাইট। সো এখান থেকে ডাউনলোড নোড.জেএস এলটিএস যেটা লেটেস্ট সেটা ডাউনলোড করে নেবেন এবং এটা খুবই সিম্পল ইনস্টল করা। আমি ইনস্টলেশন প্রসেস কোনো ভিডিওতে দেখাই না, যদি আপনারা ইনস্টলেশন দেখতে চান ইউটিউবে সার্চ করতে পারেন, অনেক ভিডিও পেয়ে যাবেন। সো আপনার পিসিতে নোড.জেএস অলরেডি আছে কিনা আপনি সেটা চেক করে নিতে পারেন আপনার কমান্ড প্রম্পট ওপেন করে, সিএমডি বা পাওয়ারশেল যেটা ইউজ করেন আপনি। সো এখানে আসার পরে আপনি জাস্ট নোড হাইফেন ভি লিখে যখন এন্টার প্রেস করবেন আপনার সামনে যদি এরকম কোনো কিছু আসে তার মানে হচ্ছে আপনার পিসিতে নোড.জেএস ইনস্টল করা আছে। তো আমার পিসিতে নোড.জেএস ভার্সন 21.7.2 টা ইনস্টল করা আছে। আমি যদি লেটেস্ট ভার্সনটা একবার দেখি, লেটেস্ট ভার্সন এটা চলতেছে, তো সমস্যা নেই। সো আমার যেটা আছে এটাও ভালো, খারাপ না, লেটেস্টই আছে মোটামুটি। সো আমরা এই নোড.জেএস এর ভার্সনটা দিয়ে কাজ করব। তো আমি আপাতত এটাকে মিনিমাইজ করে নিচ্ছি, এটাকে ক্লোজ। সো আমি সর্বপ্রথম আমার পছন্দের একটা ডাইরেক্টরি ওপেন করব যেখানে আমি আমার প্রজেক্টটাকে হোস্ট করব। সো আমি আমার যে কোনো একটা ডাইরেক্টরি ওপেন করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ডাইরেক্টরি ওপেন করে নেবেন। সো এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার, এন্ড এটার নাম দিব হচ্ছে আমরা সো আমরা ফোল্ডারটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাচমেট, ম্যাচমেট ব্যাকএন্ড। ওকে, সো এই ফোল্ডারটা আমরা ওপেন করব হচ্ছে আমাদের ভিএস কোড দিয়ে। ওকে, সো আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেল। সো আমরা আমরা ওপেন করব এখন টার্মিনাল, ভিএস কোডের যে ইন্টিগ্রেটেড টার্মিনালটা আছে সেটা আমরা ওপেন করলাম। সো টার্মিনালে কিছু করার আগে আমি সর্বপ্রথম একটা কাজ করে নিব, আমি আমার এখান থেকে প্রোফাইলটা নোড.জেএস সিলেক্ট করে নিব, সেক্ষেত্রে আমার এক্সটেনশন গুলো সব চলে আসবে। ওকে, সো এখন নোড.জেএস প্রজেক্ট যেভাবে ইনিশিয়ালাইজ করতে হয় বেসিক্যালি সেটাই করতে হবে এখন। সো npm init, সো npm init যখনই আপনি প্রেস করবেন আপনার সামনে কিছু ইনফরমেশন চাবে আপনার প্রজেক্টের ব্যাপারে। তো আপনারা চাইলে npm init -y দিয়ে দিলে তাহলে ডিফল্ট কনফিগারেশন নিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি ডিফল্ট কনফিগারেশন চাচ্ছি না, আমি ম্যানুয়ালি কনফিগার করতে যাচ্ছি, যার কারণে আমি npm জাস্ট init প্রেস করলাম। সো এখানে ফার্স্টেই চাচ্ছে হচ্ছে প্যাকেজ নেম। তো আমাদের প্যাকেজ নেম যেটা হবে ম্যাচমেট ব্যাকএন্ড, সো এটাই আমাদের প্যাকেজ নেম হবে। আমি ইন্টারপ্রেস করতেছি, এখানে ভার্সন কোড চাচ্ছে ভার্সন 1.00, আমি এটাই করতে যাচ্ছি। ডেসক্রিপশনে আমি দিয়ে দিব এ ম্যাচ মেকিং অ্যাপ্লিকেশন। ওকে, সো এন্টার।
সো এন্ট্রি পয়েন্ট হিসেবে আমি দিব হচ্ছে index ডট টিএস। তো এখানে index.ts দেওয়ার কারণ হচ্ছে আমি টাইপস্ক্রিপ্ট প্রজেক্ট তৈরি করব। সো আমি এখানে জেএস ইউজ করব না, আমি সকল ফাইলের এক্সটেনশন হিসেবে টিএস ইউজ করব। ওকে, তো আমি এন্টার প্রেস করলাম। টেস্ট কমান্ড আমি কিছু দিতে চাচ্ছি না, গিট রিপোজিটরি আপাতত নাই, কিওয়ার্ড নাই, অথর মাহমুদুল হাসান, এন্টার, লাইসেন্স নাই, ইয়েস। সো আমাদের দেখবেন একটি প্যাকেজ ডট জেসন ফাইল এখানে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে প্যাকেজ ডট জেসন ফাইলটা ওপেন করতে পারেন। তো আমরা যা যা ইনফরমেশন দিচ্ছি এখানে কিন্তু সেই ইনফরমেশন গুলো আছে। ঠিক আছে, ওকে। সো নাও এখন আমাদের কি করতে হবে? সো এখন আমাদের কিছু প্যাকেজ এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। সো আমি এটাকে একবার ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার। সো এখন আমাদের কিছু প্যাকেজের প্রয়োজন হবে, যে প্যাকেজগুলো আমরা আমাদের প্রজেক্টে ইউজ করব। তো আমি আমার নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি, এখানে আমি প্যাকেজগুলো আলাদা করে রেখেছি। প্যাকেজ উই নিড, সো এই প্যাকেজগুলো আমাদের মূলত দরকার হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম এখানে কি আছে, npm install express। তো আমাদের এই এক্সপ্রেসটি ইনস্টল করতে হবে। দেন টাইপস্ক্রিপ্ট সহ টাইপস্ক্রিপ্টের বেশ কিছু এক্সটেনশন ইউজ করতে হবে। দেন আমরা টাইপস্ক্রিপ্টে ইনিশিয়ালাইজ করব, দেন আমরা প্রিজমা ইনস্টল করব, দেন প্রিজমাটা ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রসেস। তো চলেন আমরা এক্সপ্রেসটা সর্বপ্রথম ইনস্টল করি। তো আমি এটাকে কপি করছি, আমি আমার টার্মিনালে জাস্ট এটাকে প্রেস করে এন্টার প্রেস করতেছি, এন্ড এটা ইনস্টল শুরু হয়ে যাবে। ওকে, সো এক্সপ্রেস ইনস্টল হয়ে গেল। সো এবার আমরা এই লাইনটাকে কপি করব, কপি। সো আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আপনারা চাইলে এগুলো ম্যানুয়ালিও লিখতে পারেন। এখানে জাস্ট npm ইনস্টল করে ইনস্টলের কমান্ড দেওয়া হয়েছে, এবং টাইপস্ক্রিপ্ট, টিএস নোড, নোডমন, ডট env এগুলো হচ্ছে সবগুলো প্যাকেজ যেগুলো npm এর ওয়েবসাইটে আপনারা পাবেন। এন্ড এটা হচ্ছে নোড.js এর কিছু টাইপস ফিচার, অর্থাৎ টাইপস্ক্রিপ্টের কিছু ফিচার যেটা নোড.js এর জন্য কাজে লাগে। সো আমরা সেটা ইনস্টল করছি, এবং টাইপস ফর এক্সপ্রেস যেহেতু আমরা ইউজ করতেছি, তো এক্সপ্রেসের জন্য আমাদের টাইপস্ক্রিপ্টের কিছু ফিচার বা টাইপ আমাদের প্রয়োজন হবে। তো এগুলোকে আমরা সেভ দেভ করব, কারণ এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট প্যাকেজ। আমরা যখন ডেভেলপমেন্ট ফেজে থাকবো তখন আমাদের এগুলো ইউজ করতে হবে, এছাড়া অন্য সময় ইউজ করতে হবে না। তাই আমি সেভ দেভ করে নিচ্ছি। তো আমি এন্টার প্রেস করব, এন্ড এগুলো ওয়ান বাই ওয়ান এখন ইনস্টল হতে থাকবে। ওকে, সো দেন আমাদের কি আছে? সো আমরা এবার আমাদের টাইপস্ক্রিপ্ট প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজ করব। তো আমি এই কমান্ডটাকে কপি করতেছি, npx tsc init। ওকে, সো আমাদের টাইপস্ক্রিপ্ট প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে। দেন আমাদের কি আছে, npm install prisma। তো এই প্রিজমাটাও আমাদের ডেভেলপমেন্ট ফেজে দরকার হবে। তো আমি এটাকে পেস্ট করে নিচ্ছি এখানে। সো এটা ইনস্টল হতে হতে আমি কিছু কথা বলে নিতে চাই প্রিজমা সম্পর্কে। আপনারা প্রিজমার ওয়েবসাইটটা একবার ভিজিট করবেন, ঠিক আছে। সো আমরা যদি প্রিজমার অফিসিয়াল ওয়েবসাইটে যদি আসি, সো প্রিজমাটা হচ্ছে মূলত একটা ওআরএম। এটা মূলত ডেটাবেজ এবং আপনার এপিআই বা আপনার যে ক্লায়েন্ট সাইড আছে সেটার মাঝে একটা মিডল ম্যান হিসেবে কাজ করে। বেসিক্যালি আমাদের অনেক সময় দরকার হয় যে আমাদের ডেটাবেস হিসেবে আমরা বর্তমানে মঙ্গোডিবি ইউজ করতেছি, বাট ইন ফিউচারে দেখা যাবে যে আমরা হয়তো মঙ্গোডিবি ইউজ করব না, আমরা হয়তো পোস্টগ্রেস বা মাইস্কুয়েল অন্য কোনো ডেটাবেস ইউজ করব। তো আমরা যদি প্রিজমা বা এই ধরনের কোনো ওআরএম ইউজ না করি, তাহলে আমাদের কোডগুলোকে চেঞ্জ করতে হবে আমাদের প্রজেক্টের ভিতরে এসে। বাট আমরা যদি এই ধরনের কোনো ওআরএম ইউজ করি, তাহলে যেটা হবে, আমরা জাস্ট একবার কোড করব, এন্ড আমরা ওআরএম এর ভিতর আমরা সেট করে দিব যে আমরা ডাটাবেস হিসেবে কোনটা ইউজ করতে যাচ্ছি, এবং ইন ফিউচার আমরা চাইলে এটা চেঞ্জও করতে পারবো। সাপোজ আমি এখন এই প্রজেক্টটা পোস্টগ্রেসে তৈরি করতেছি, আমি চাইলে পরবর্তীতে এটাকে খুব সহজে মঙ্গোডিবিতে সুইচ করতে পারবো, এন্ড আমাদের ম্যানুয়ালি কুয়েরি লেখার দরকার হবে না। কারণ আপনারা জানেন যে মঙ্গোডিবি হচ্ছে একটা নো এসকিউএল ডেটাবেস, যেখানে কোনো এসকিউএল এর যে অস্তিত্ব, সেই এসকিউএল এর কোনো অস্তিত্ব নাই। আর
মাইস্কুয়েল বা পোস্টগ্রেস এগুলো হচ্ছে এসকিউএল ডেটাবেজ। এখানে আমাদের ডেটাবেজের সাথে যে কোনো কমিউনিকেশন করতে হলে আমাদের এসকিউএল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করতে হয়। তো এইটা মূলত সলিউশন হচ্ছে এই প্রিজমা, যেখানে আমাদের কোনো এসকিউএল লেখারই প্রয়োজন নাই। আমরা প্রিজমার ভাষায় ডেটাবেজের সাথে কমিউনিকেট করব এবং প্রিজমা আপনার যে ডেটাবেজ আপনি ইউজ করবেন ওই ডেটাবেজের ভাষায় প্রিজমা আপনার ডেটাবেজের সাথে কমিউনিকেট করবে। সাপোজ আপনি পোস্টগ্রেস ইউজ করলে প্রিজমা এসকিউএল এর সাথে কমিউনিকেট করবে। আপনি যদি মঙ্গোডিবি ইউজ করেন তাহলে মঙ্গোডিবির ভাষায় কমিউনিকেট করবে। তো আমাদের ওইটা নিয়ে কোনো টেনশন নাই, আমরা আমাদের মতো কোড করে যাব এবং ইন ফিউচারে আমরা চাইলে যে কোনো সময় ডেটাবেস সুইচ করতে পারি, সবকিছু প্রিজমা হ্যান্ডেল করবে। তারপর চাইলে প্রিজমার অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে এখানে ওদের সবকিছু পড়তে পারেন, ওদের ডকুমেন্টেশন আছে এখানে, ঠিক আছে। প্রিজমা নোড.জেএস এর খুবই পপুলার একটি ওআরএম, সো আপনারা এটা ইউজ করবেন, আশা করি ভালো লাগবে। ওকে, সো আমাদের প্রিজমাটা ইনস্টল হয়ে গেছে। দেন আমাদের আর কিছু প্রয়োজন হবে, প্রিজমাটা আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। সো আমি এটাকে কপি করব, এন্টার প্রেস করলাম, এন্ড আমাদের প্রিজমাটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখানে দেখেন কিছু মেসেজ দিয়েছে যে নেক্সট স্টেপে আমাদের কি কি করতে হবে। তো এখানে কি বলছে, সেট দি ডেটাবেস ইউআরএল ইন .env ফাইল and run prisma db pool, run prisma generate. ওকে, সো আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে। তো এই স্টেপগুলো আমরা একটু পরে ফলো করব। ডেটাবেস ইউআরএল হিসেবে আপাতত আমরা দিব না কিছুই, একটু পরে এগুলো নিয়ে কাজ করব। তো আমাদের প্রজেক্টটা মূলত রেডি, ঠিক আছে। এখানে সবকিছুই কিন্তু মোটামুটি কনফিগার হয়ে গেছে। এখন আমাদের আইডিটাকে কনফিগার করতে হবে। সো আমি এক্সটেনশনে আসবো, এন্ড এখানে আমি কিছু এক্সটেনশন আমি ইনস্টল করব। তার ভিতরে একটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের এক্সটেনশন, টাইপ স্ক্রিপ্ট। সো এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। দেন আর্ট এক্সটেনশন আমাদের দরকার হবে, এটা হচ্ছে প্রিজমা। সো প্রিজমার এই এক্সটেনশনটা ইউজ করতে হলে আমাদের একটু কনফিগার করে নিতে হবে আমাদের ভিএস কোডকে। এর কারণ হচ্ছে আমরা প্রিটিয়ার ইউজ করতেছি আমাদের কোড ফরম্যাটিং এর জন্য, এবং প্রিজমা মূলত কোড ফরম্যাটিং এক্সটেনশন, যার কারণে এই দুইটা কনফ্লিক্ট করতে পারে। তো এটার সলিউশন হিসেবে আমরা আসবো হচ্ছে সেটিংসে, সেটিংস, এন্ড এখান থেকে আমাদের সেটিংস এর যে জেসন ফাইলটা আছে সেটা ওপেন করে নিতে হবে। এন্ড এইখানে আমাদের এই কোডটুকু কপি করে পেস্ট করতে হবে। তো এই কোডটুকু আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রিজমার যে এক্সটেনশনের যে পেজটা আছে সেই পেজে, এখানে দেখেন এই যে, ঠিক আছে। এটাকে জাস্ট আপনার settings.json এ এসে পেস্ট করে দিবেন, এন্ড আমাদের আইডি কনফিগারেশন ডান। সো আমরা এখন আমাদের কোডে যেতে পারি। সো মনে আছে আমরা যখন নোড.জেএস প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করেছিলাম, তো সেখানে আমরা মেইন ফাইল হিসেবে index.ts ফাইলটা রেখেছিলাম। ওকে, সো এখন আমাদের index.ts ফাইলটা তৈরি করতে হবে। সো আমি index.ts ফাইলটা এখানে তৈরি করে নিলাম। ওকে, ওকে, সো এই index.ts ফাইলে একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন যেভাবে তৈরি করতে হয় আমি সেভাবে করে তৈরি করে নিব। সর্বপ্রথম আমাদের এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট এক্সপ্রেস from এক্সপ্রেস। সো আই থিঙ্ক এটা ক্যাপিটাল লেটারের এক্সপ্রেস হবে নাকি। ওকে, সো নাও const app is equals to সো না, এটা ক্যাপিটাল হবে না, এটা ছোট হাতের হবে। আমরা চাইলে এই কার্লি ব্র্যাকেটটা রিমুভ করে দিতে পারি, কারণ আমরা একটা জিনিস ইম্পোর্ট করতেছি। ওকে, সো আমরা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন এখানে তৈরি করে নিলাম। সো এখন এই এক্সপ্রেস অ্যাপটাকে আমাদের কনফিগার করতে হবে। সো কনফিগার করার জন্য আমরা app.use দিব,
সো অ্যাপ ডট ইউজের ভিতরে মূলত যেটা করতে হবে আমাদের বেশ কিছু আমরা কনফিগারেশন এখানে ইউজ করতে পারি, বাট আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এক্সপ্রেস ডট জেসন। এখন এই এক্সপ্রেস ডট জেসন এটা দেওয়ার উদ্দেশ্যটা কি? মূলত এক্সপ্রেস ডট জেসন দিলে মূলত আপনাদের অ্যাপ্লিকেশনটা মূলত জেসনের জন্য কনফিগার হয়ে যাবে, এবং এই অ্যাপ্লিকেশন থেকে যত রেসপন্স দিবেন সবকিছু অটোমেটিকলি জেসনে কনভার্ট হবে, ম্যানুয়ালি কোনো কিছু কনভার্ট করার দরকার হবে না। সো এখন আমি সর্বপ্রথম আমাদের রাউট গুলোকে ডিফাইন করে নিব, কারণ যেহেতু এটা একটা এপিআই প্রজেক্ট, তো এপিআই প্রজেক্টে সবসময় রাউটেরই খেলা। সো রাউট গুলো আমি রাখার জন্য একটা নতুন একটা ডাইরেক্টরি তৈরি করব, যে ডাইরেক্টরিটার নাম দেবো হচ্ছে রাউটস, এন্ড এই রাউটস এর ভিতরে আমাদের সকল রাউট গুলো হবে। আমি একটা নতুন ফাইল তৈরি করছি। সর্বপ্রথম আমি অথ রাউট তৈরি করব অথেন্টিকেশনের জন্য, অথ ডট রাউট রাউট ডট টিএস। ওকে, দেন আমাদের আরেকটা ফাইল তৈরি করতে হবে, user dot rout dot ts, user route, এন্ড আমাদের আর কি কি রাউট হতে পারে, post dot route dot ts। সো আপাতত আমি এই তিনটা ফাইলই তৈরি করলাম, একটা হচ্ছে auth route dot ts, post route dot ts, user route dot ts। তো অথেন্টিকেশন রিলেটেড যত রাউট হবে সেগুলো হবে এই ফাইলের ভিতরে, এন্ড ইউজার রিলেটেড যত রাউট হবে সেটা হবে এই ফাইলের ভিতরে, এবং পোস্ট রিলেটেড যত রাউট হবে সেটা হবে এই ফাইলের ভিতরে। সো এখন আমরা এখানে সর্বপ্রথম এক্সপ্রেস থেকে রাউটারটাকে ইম্পোর্ট করে নিব। সো ইম্পোর্ট রাউটার ফ্রম এক্সপ্রেস, অটোমেটিক হয়ে গেছে এটা। সো নাও const router is equals to router, sorry not this, export default router। সো আমরা রাউটার নামে একটি ভ্যারিয়েবল তৈরি করে নিলাম, এবং এই রাউটারের ভিতরে আমরা রাউট গুলো সেট করব, এবং এক্সপোর্ট ডিফল্ট রাউটার দিয়ে আমরা এই ফাইল থেকে এই রাউটারটাকে মূলত এক্সপোর্ট করে দিলাম। ঠিক আছে, দেন ইউজার রাউটারও এই সেম প্রসেসই হবে, and okay, user router and post router ও সেম। ওকে, সো নাও আমাদের যেটা করতে হবে, আমরা সেমিকোলন ইউজ করব এখানে, এটা একটা গুড প্র্যাকটিস। সো এই রাউটারের ভিতরে আমরা রাউটার ডট গেট হবে না, রাউটার ডট পোস্ট হবে। সো মূলত এই রাউটারের ভিতরে আমরা মেথড গুলো ইমপ্লিমেন্ট করব। এখন মেথড গুলো কি? সাধারণত এপিআই আমরা কি কি মেথড দেখতে পাই? গেট, পোস্ট, তারপর আপনার পুট, ডিলিট। ঠিক আছে, তো এই মেথড গুলো মূলত আমাদের এই রাউটারের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হবে। সাপোজ আমি রাউটার ডট পোস্ট এখানে দিলাম। সো এখন আমি এইখানে যা লিখবো, এই রাউটারে মূলত পোস্ট রিকোয়েস্ট হিট করা যাবে। তো আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। সর্বপ্রথম সাপোজ আমি একটা গেট রিকোয়েস্ট তৈরি করি এখানে, গেট গেট ওকে। সো গেট রিকোয়েস্ট দেওয়ার পর এখানে আমাদের একটা কল ব্যাক ফাংশন তৈরি করতে হবে। সো জাভাস্ক্রিপ্টে ফাংশন তৈরি করতে হয় কিভাবে? এভাবে একটা ব্র্যাকেট দিতে হবে। সো এই ফাংশনের ভিতরে আমরা মূলত পাবো হচ্ছে রিকোয়েস্ট এন্ড রেসপন্স। ঠিক আছে, এই দুইটা প্যারামিটার আমরা ডিফল্ট ভাবে পাবো। তো এই দুইটা প্যারামিটার আমি ক্যাচ করে নিলাম এখানে। তো আমি একটা অ্যারো ফাংশন এখানে তৈরি করলাম। ওকে, সো এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ফাংশন তৈরি করার সিস্টেম। সো এখন যখন এই গেট রিকোয়েস্ট কেউ কল করবে, আমার এই রাউটে যখন কেউ আসবে, তখন আমি তাকে রেসপন্স সেন্ড করব, res ডট সেন্ড, এন্ড এখানে আমরা res ডট সেন্ডে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি। সাপোজ route is
ওয়ার্কিং মেথড গেট। ওকে, এটা হচ্ছে আমাদের গেট রিকোয়েস্ট। আমি এটাকে ব্র্যাকেট দিলাম, আমি কোলন দিয়ে ক্লোজ করে দিলাম। ওকে, সো কোলনটা ইউজ করবেন, এটা একটা গুড প্র্যাকটিস। সো এইটা হবে হচ্ছে সাপোজ পোস্ট রিকোয়েস্ট, পোস্ট এন্ড মানে মেথড হিসেবে পোস্ট ইউজ করলাম। সো এটা আমি দিলাম ধরেন পুট পুট, এটা দিলাম হচ্ছে ডিলিট। ওকে, সো এটা ডিলিট। এখন এইটা হচ্ছে আমাদের রাউটার। তো এই রাউটারে আমরা বেশ কিছু মেথড এখানে কল করলাম। সো এখন এই রাউটারটাকে আমরা আমাদের মেইন যে index.js যে ফাইল, যেটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্টে আমাদের কানেক্ট করতে হবে। তো আমরা কানেক্ট কিভাবে করব? আমরা জাস্ট এখানে বলবো যে অ্যাপ ডট ইউজ। সো ইউজ দেওয়ার পর আমরা এখানে একটা ডিফল্ট রাউট দিব। সাপোজ রাউটটা হচ্ছে অথ অথ। সো এই অথ যখনই কেউ হিট করবে এই অথ এন্ড পয়েন্টে, তখন এটা চলে যাবে হচ্ছে আমাদের এই অথ রাউটের কাছে। ঠিক আছে, সো এই অথ রাউটটাকে আগে ইম্পোর্ট করে নিতে হবে। সো import router from auth route। ওকে, সো সেখানে আমি রাউটারটা ইউজ করলাম। এখন আমাদের এই অ্যাপটাকে রান করতে হবে। সো অ্যাপটাকে রান করার জন্য অ্যাপ ডট লিসেন ইউজ করতে হবে। অ্যাপ ডট লিসেন। সো এই অ্যাপ ডট লিসেনের ভিতরে আমাদের পোর্ট ডিফাইন করতে হবে। সাপোজ আমার এই অ্যাপ্লিকেশনটা আমি রান করব হচ্ছে 3030 পোর্টের ভিতরে। তো আমরা 3030 দিলাম এন্ড এখানে একটা কলব্যাক ফাংশন তৈরি করতে হবে। সো দিস ইজ আওয়ার কলব্যাক ফাংশন। এখানে আমরা console.print করতে পারি, console.log and server is listening on port 3030। ওকে, এটাকে আমরা প্রিন্ট করে দিলাম যে আমাদের অ্যাপটা যখন রান হবে, রান হওয়ার পরে যেন এই লেখাটা প্রিন্ট হয় কনসোলে। ওকে, সো আমরা এটাকে সেভ করলাম এন্ড এখন আমরা অ্যাপটাকে রান করব। সো টাইপস্ক্রিপ্ট প্রজেক্ট রান করার জন্য আমাদের যেতে হবে টার্মিনালে। আমরা ক্লিয়ার করে নিচ্ছি সর্বপ্রথম। সেখানে আমরা লিখব npx দেন tsmod and tsmod দেওয়ার পর আমাদের যে ফাইলের নাম সেটা দিতে হবে। আমাদের ফাইলের নাম হচ্ছে index.ts। আমি যদি এন্টার প্রেস করি, সো এখানে প্রিন্ট আসছে কি সার্ভার ইজ লিসেনিং অন পোর্ট 3030। তার মানে কি আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়েছে। সো এখন আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য আমি থান্ডার ক্লায়েন্ট ইউজ করতেছি, আপনারা চাইলে পোস্টম্যান ইউজ করতে পারেন বা ব্রাউজার ইউজ করতে পারেন। বাট ব্রাউজার দিয়ে আমরা সব রকমের মেথডে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারবো না, যার কারণে আমি থান্ডার ক্লায়েন্ট ইউজ করতেছি। সো এখানে আমরা একটা নতুন কালেকশন তৈরি করব, নিউ কালেকশন ম্যাচমেট ব্যাকএন্ড। সো এই ম্যাচমেট ব্যাকএন্ডের ভিতরে আমরা নতুন ফোল্ডার তৈরি করব অথ নামে। এখানে নতুন রিকোয়েস্ট, সাপোজ এটা হবে হচ্ছে গেট রিকোয়েস্ট। ধরেন আমি গেট নামে একটা রিকোয়েস্ট তৈরি করলাম এন্ড আমাদের যে লোকাল হোস্ট যেটা আছে http://local host এন্ড আমাদের পোর্ট হচ্ছে 3030। সো 3030 এন্ড আমাদের রাউট যেটা ছিল সেটা হচ্ছে অথ। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র এইভাবে অথটা রাখলাম। ওকে, আমি যদি সেন্ড করি
সো এখানে দেখেন রাউট ইজ ওয়ার্কিং মেথড গেট, ঠিক আছে, এটা হচ্ছে গেট গেট রিকোয়েস্ট। আমি যখন এটাকে পোস্ট রিকোয়েস্টে পাঠাচ্ছি, সো রাউট ইজ ওয়ার্কিং মেথড পোস্ট, তার মানে কি আমাদের পোস্ট রিকোয়েস্টে কাজ করতেছে। আমি যখন পুট রিকোয়েস্টে হিট করতেছি, এটা পুট আসতেছে, তার মানে হচ্ছে আমাদের এই ফাংশন গুলো কিন্তু কাজ করতেছে, ঠিক আছে, এই যে ফাংশন গুলো, কলব্যাক ফাংশন, এগুলো কিন্তু কাজ করতেছে। সো নাও, সো আমি ডিলেটে ক্লিক করলাম এন্ড রাউট ইজ ওয়ার্কিং মেথড ডিলেট। সো সাপোজ আমার কোনোটা রাউট নাই, তো সেক্ষেত্রে কি হবে, আমি যদি প্যাচে হিট করি, সো এখানে একটা 404 নট ফাউন্ড এরর দিছে, ঠিক আছে, ক্যান নট প্যাচ। ওকে, সো এই হলো হচ্ছে আপনার একটা এপিআই এর যে বেসিক ফান্ডামেন্টাল বা বেসিক যে স্ট্রাকচার, সেটা আমরা আরো ভালোভাবে এটাকে সাজাবো। সো বেসিক্যালি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে রাউট গুলো মূলত কাজ করে, ঠিক আছে। সো আমি এখন আপাততর জন্য এগুলোকে সবগুলোকে আমি ডিলিট করে দিলাম, জাস্ট একটা রাউট রাখলাম। অ্যান্ড এখন মূলত আমাদের কাজটা কি, যেহেতু আমরা অথেন্টিকেশন রাউট তৈরি করতেছি, আমাদের কি করতে হবে, সর্বপ্রথম লগ ইন এবং রেজিস্টার করতে হবে। সো লগ ইন এবং রেজিস্টার জন্য আমাদের দুইটা প্যাকেজের দরকার হবে। প্যাকেজ দুটোর নাম যদি আমি আপনাদেরকে বলি, প্যাকেজ দুটো হচ্ছে, একটা হচ্ছে bcrypt.js এন্ড আরেকটা হচ্ছে জেসন ওয়েব টোকেন। এখন bcrypt.js এন্ড জেসন ওয়েব টোকেন কেন ইউজ করতে হবে, bcrypt.js এর মাধ্যমে মূলত আমরা পাসওয়ার্ডটাকে হ্যাশিং করব। কারণ আপনারা যদি দেখেন যে পাসওয়ার্ড মূলত ইউজাররা যেটা প্রোভাইড করে, আমরা ডেটাবেজে কিন্তু ওইভাবে করে আমরা স্টোর করি না, ওইটাকে আমরা হ্যাশ করে দেন ডেটাবেজে স্টোর করি, যেন ওটা সিকিউর থাকে। অ্যান্ড দেন জেসন ওয়েব টোকেনের কাজ হচ্ছে আপনার অথেন্টিকেশন ভেরিফাই করা, রাউট গুলোকে অথেন্টিকেশন করা, যে ইউজারটা লগ ইন আছে কিনা সেটাকে যেন ভেরিফাই করা যায়, এই জন্য আমরা জেসন ওয়েব টোকেন ইউজ করি। তো আমাদের এই দুটো প্যাকেজের দরকার হবে। সো আমি আমার টার্মিনালটা ওপেন করতেছি এন্ড এখানে আমি একটা নতুন টার্মিনাল ইউজ করব। তো এখানে আমি লিখবো npm install bcrypt.js and json web token। ওকে, আমি এন্টার প্রেস করলাম এন্ড এই দুটো প্যাকেজ আমার এখানে ইনস্টল হয়ে যাবে। ওকে, সো আমাদের এটা ইনস্টল হয়ে গেল। সো পরবর্তী কাজগুলো করার আগে আমি আমার প্রজেক্টটাকে একটু অর্গানাইজ করে নিব। আমি একটা নতুন ফোল্ডার তৈরি করব, যেটার নাম দেব হচ্ছে src, এন্ড আমার যে index.ts ফাইলটা আছে, আমি এটাকে src করে নিব। ওকে, এন্ড রাউটসটা এটা এর ভিতরে নিব। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে মডেল তৈরি করা। সো মডেলটা কি, মডেলটা হচ্ছে আপনার ডেটাবেজে আমরা যে ইনফরমেশন গুলো সেভ করব, সেই ইনফরমেশন গুলো আমরা কি কি ইনফরমেশন সেভ করব, সেটার একটা মডেল ক্লাস বা সেটার একটা স্ট্রাকচার আগে আমাদের তৈরি করে নিতে হয়। যেহেতু আমরা প্রিজমা ইউজ করতেছি, তো আমাদের এই মডেল ক্লাসটা তৈরি করতে হবে হচ্ছে স্কিমা ডট প্রিজমার ভিতরে। সো এখানে স্কিমা ডট প্রিজমাতে যদি আসেন, এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে বেশ কিছু কোড এখানে লেখা আছে, জেনারেট ক্লায়েন্ট, ডেটা সোর্স, হ্যান হাবিজাবি। সো আমরা যেটা করব, আমরা একটু নিচে আসবো এন্ড এখানে আমরা ওয়ান বাই ওয়ান আমাদের মডেল ক্লাসগুলোকে ডিফাইন করব। সো অথেন্টিকেশন রাউটের জন্য আমাদের সর্বপ্রথম কি দরকার, আমাদের সর্বপ্রথম দরকার ইউজারের মডেল ক্লাস তৈরি করা, যে একজন ইউজারের অ্যাকাউন্টে আমরা কি কি ইনফরমেশন সেভ করব। সো আমরা এখানে মডেল লিখলাম, মডেল এন্ড ইউজার। ওকে, সেখানে এরর দিচ্ছে, হোয়াট ইজ দ্য এরর, schema keyword। ওকে, সো এখানে প্রবলেমটা ছিল যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিছি, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে না, এটা কার্লি ব্র্যাকেট হবে। এন্ড দেন আমাদের কি করতে হবে, আমাদের
ইউজারের যে ইনফরমেশন গুলো আমরা নিতে চাচ্ছি সেই ইনফরমেশন গুলো আমাদের এখানে ওয়ান বাই ওয়ান প্রোভাইড করতে হবে। তো সর্বপ্রথম ইউজারের কি নিতে হবে, ইউজারের একটা আইডি তৈরি করতে হবে। সো আইডি, এন্ড আইডি অলওয়েজ ইন্টিজার হবে। ওকে, দেন ইন্টিজার, এন্ড এটাকে আমরা আইডি হিসেবে আমরা আইডেন্টিফাই করে দিব, যেটা হচ্ছে আইডি। এন্ড এটার ডিফল্ট হবে হচ্ছে ডিফল্ট ভাবে থাকবে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। ঠিক আছে, সো এর মানে কি, আমাদের যখন একটা নতুন ইউজার তৈরি হবে তখন আমাদের আইডি আমাদের নিজেদের ডিফাইন করে না দিলেও হবে, এটা অটোমেটিক্যালি জেনারেট হবে। ঠিক আছে, সো দেন আমাদের প্রয়োজন হবে হচ্ছে ইউজারের ইমেইল, এন্ড এটা হবে হচ্ছে স্ট্রিং, এন্ড এটাকে আমরা ইউনিক হিসেবে আইডেন্টিফাই করে দিব, ইউনিক, কারণ ইমেল অলওয়েজ ইউনিক হয়। দেন আমাদের প্রয়োজন হবে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটাও হবে হচ্ছে স্ট্রিং, এন্ড দেন হচ্ছে আমাদের ইউজারের নেম, আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা দিতে পারি। ফার্স্ট নেম স্ট্রিং, লাস্ট নেম স্ট্রিং, এন্ড আর কি কি ইনফরমেশন রাখা যায়, ওয়েট আ মিনিট। সো এখানে আমরা দিতে পারি ইন্টারেস্টেড ইন, স্পেলিং মিস্টেক হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, স্পেলিং মিস্টেক হতেও পারে, আই ডোন্ট নো। আচ্ছা, ইন্টারেস্টেড ইন, এন্ড দেন আমাদের প্রয়োজন হতে পারে হবি। ওকে, হবি, দেন দরকার হতে পারে বায়ো, এটা হবে স্ট্রিং, এন্ড এগুলো হচ্ছে সব অপশনাল। অপশনাল যদি হয় তাহলে এগুলোকে কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে, লাস্ট না এটা অপশন। ওকে, এন্ড নাও আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন স্ট্রিং, এন্ড এটা অপশনাল, এন্ড এই ডেসক্রিপশনটা সবার উপরে রাখলে ভালো হবে, ডেসক্রিপশন এবং বায়োটা ফার্স্ট নেম লাস্ট নেমের পরেই। এখানে হচ্ছে প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো স্ক্রিন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইউজারের প্রোফাইল, এই ইনফরমেশন গুলো আমরা ইউজার থেকে নিব। ঠিক আছে, সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মূলত এটাকে এখন জেনারেট করতে হবে বা ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক আছে, সো ইনিশিয়ালাইজ করার আগে আমাদের একটা প্যাকেজের দরকার হবে, ওটা হচ্ছে প্রিজমা ক্লায়েন্ট। সো মূলত এই প্রিজমা ক্লায়েন্টটা ইউজ হবে কি কারণে, আমরা যখন প্রিজমা দিয়ে কোনো ডেটাবেজের সাথে কোনো অপারেশন করব তখন আমাদের এই প্রিজমা ক্লায়েন্টটার প্রয়োজন হবে। ঠিক আছে, সো আমি যেটা করব, আমি এটাকে ইনস্টল করে নেব, npm install prisma client, এন্ড এটাকে আমরা সেভ দেভ দিয়ে দেব, সেভ কপি সেভ। ওকে, সো এখন আমাদের একটা নতুন ফাইল তৈরি করতে হবে এখানে, and এটা আগে ইনস্টল হয়ে নিক, তারপর আমি করতেছি এটা। সো আমি এই প্রিজমা ডাইরেক্টরির ভিতরে আসব, নতুন ফাইল তৈরি করব এখানে,
prisma.ts and এখানে মূলত সর্বপ্রথম আমাদের প্রিজমা ক্লায়েন্টটাকে ইম্পোর্ট করতে হবে। সো import prisma, এখানে সাজেশন দিচ্ছে না কেন? prisma client from prisma client। ওকে, তো এখানে প্রিজমার একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে। const prisma is equals to prisma client, value of type of, okay, so new prisma client and এটাকে আমাদের এক্সপোর্ট করে দিতে হবে। সো export default prisma। ওকে, সো আমরা এই প্রিজমার ইনস্ট্যান্সটা আমাদের টোটাল হোল অ্যাপ্লিকেশন ইউজ করব প্রিজমা দিয়ে কোনো কমিউনিকেট ডেটাবেসের সাথে করতে হলে। ঠিক আছে, সো নাও আমি যেটা করব, আমি এসআরসির ভিতরে আসব, একটি নতুন ফোল্ডার তৈরি করব যেটার নাম দেব হচ্ছে কন্ট্রোলার্স এন্ড এই কন্ট্রোলার্স এর ভিতর আমাদের সকল ফাংশন গুলো থাকবে। সো সর্বপ্রথম একটা নতুন ফাইল তৈরি করব কন্ট্রোলার্স এর ভিতরে auth dot controller dot ts। সো আমাদের অথেন্টিকেশন রিলেটেড যত ফাংশনালিটি থাকবে সেটা হচ্ছে auth কন্ট্রোলারে থাকবে। দেন আরেকটা ফাইল হবে, এটার নাম হচ্ছে post dot controller dot ts and আরেকটা ফাইল হবে যেটা হচ্ছে user dot controller dot ts। ওকে, তো এই ফাইলগুলোকে আপাতত আমি কেটে দিচ্ছি। আমরা অথ রাউটে কাজ করব। সো অথ রাউটে কাজ করার জন্য আমাদের যেটা দরকার হবে, সর্বপ্রথম একটা ফাংশন তৈরি করতে হবে। তো আমি একটা অ্যাসিনক্রোনাস ফাংশন তৈরি করতেছি, async। সো এখানে আমি একটা ফাংশন তৈরি করব module dot exports dot create না, এটা দিতে পারি আমি register user and এটা মূলত অ্যাসিনক্রোনাস ফাংশন হবে, async request এবং রেসপন্স আমরা পাবো। ওকে, সো এটা হচ্ছে একটা ফাংশন এন্ড সেম ভাবে আমাদের আরেকটা ফাংশন দরকার হবে, এটা হচ্ছে লগইনের জন্য। লগইন, সো ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের দুটো প্যাকেজের যে আমরা ইনস্টল করছিলাম ওই প্যাকেজ দুটো এখন এখানে ইম্পোর্ট করে নিতে হবে। সো প্যাকেজ দুটো কি ছিল, একটা হচ্ছে বিক্রিপ্ট এবং আরেকটা হচ্ছে জেসন ওয়েব টোকেন। সো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি, import bcrypt where is the package, ওকে, সো আমি এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে, import bcrypt from bcrypt.js। bcrypt is declared
what is the issue? So I think আমাদের টাইপটাও অ্যাড করতে হবে, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। Let's try it with type. ওকে, তো প্রবলেমটা সলভ হয়েছে। সো এখন আমাদের প্রিজমাটাও এখানে নিয়ে আসতে হবে। সো আমাদের প্রিজমাটা ছিল হচ্ছে প্রিজমা ডাইরেক্টরির ভিতরে, তো আমি এটাকে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট, what is this man, import prisma from prisma.ts. Prisma is declared সো আমি প্রিজমাটা এখানে নিয়ে নিলাম। এখন রেজিস্টারের জন্য আমাদের কাজ করতে হবে। সো রেজিস্টারের জন্য আমরা যেটা করব, আমরা সর্বপ্রথম চেক করব যে আমাদের ডেটাবেজে অলরেডি এই ইউজারটা আছে কিনা। যদি অলরেডি ইউজারটা থাকে তাহলে তো রেজিস্টার হবে না, আর যদি ইউজারটা না থাকে তাহলে মূলত রেজিস্টার হবে। সো আমরা এখানে একটা ট্রাই ক্যাচ ব্লক তৈরি করে নিব, যেন কোনো এরর আসলে আমরা সেটাকে ক্যাচ করতে পারি। সো ট্রাই এন্ড ক্যাচ এরর। ওকে, সো এখানে আমাদের বডি থেকে, অর্থাৎ আমাদের যে রিকোয়েস্টটা আসবে সেই রিকোয়েস্টের বডি থেকে আমাদের ইনফরমেশন গুলো সর্বপ্রথম নিয়ে নিতে হবে। সো আমাদের কি কি ইনফরমেশন থাকবে, আমরা এখানে একটা কনস্ট ভ্যারিয়েবলের ভিতরে সবকিছু নিয়ে নিচ্ছি। কনস্ট ইমেইল। সো আমি এই ইনফরমেশন গুলো চাইলে আমাদের যে মডেল আছে সেই মডেল থেকে নিতে পারি। সেই মডেলটা ওপেন করে নিচ্ছি এখানে। সো ইমেইল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সব থাকবে। মেইল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন হচ্ছে বায়ো। অ্যান্ড বায়োটা আমাদের অথেন্টিকেশন যখন রেজিস্টার হবে তখন নিব না, আমরা প্রোফাইল ফটোটা নিব। প্রোফাইল ফটো, প্রোফাইল ফটো। এন্ড এগুলো নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। সো আমরা এই কয়টা ইনফরমেশন আমরা নিয়ে নিব যখন অথেন্টিকেশন হবে। সো এগুলো আসবে কোথা থেকে, এগুলো আসবে হচ্ছে রিকোয়েস্ট ডট বডি। সো রিকোয়েস্ট ডট বডি থেকে আসবে। অ্যান্ড এখন আমরা চেক করব যে অলরেডি এই ইউজারটা আমাদের ডেটাবেজে আছে কিনা। ওকে, সো const existing user is equals to, so await prisma dot user, prisma dot user dot find unique। এই ফাইন্ড ইউনিকের ভিতরে আমাদের একটা সিলেকশন দিতে হবে যে আমরা কাকে মূলত সিলেক্ট করতেছি। তো এখানে আমি বলবো যে হোয়ার ইমেইল। ওকে, সো মূলত আমরা ইউজারের ভিতরে আমরা একটা কোয়েরি চালাচ্ছি যে আমাদের ফাইন্ড করো যে এই ইমেইলের এই ইউজারটা অলরেডি অ্যাভেলেবল কিনা ডাটাবেজে।
তো যে ইউজারটা মূলত অথেন্টিকেশনের জন্য রিকোয়েস্ট পাঠাইছে, তো সেই ইউজারের ইমেলটা আমরা ক্যাচ করতেছি এবং সেই ইমেলটা দিয়ে আমরা ফাইন্ড করতেছি যে ডেটাবেজে অলরেডি সেই ইমেলটা এক্সিস্ট করতেছে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে তো আপনার অলরেডি ইউজার ক্রিয়েটেড, আর যদি এক্সিস্ট না করে তাহলে আমাদের নতুন করে ইউজার ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি একটা কন্ডিশন লিখবো যে ইফ এক্সিস্টিং ইউজার, যদি এক্সিস্টিং ইউজার থেকে থাকে তাহলে রেসপন্স পাঠায় দিবা res ডট res ডট where is status return res dot সো এখানে সাজেশন আসতেছে না কেন বুঝতেছি না। res dot status 400 dot json message user already exist। সো যদি এক্সিস্টিং ইউজারে আমরা ইউজার পাই তাহলে আমরা রেসপন্স পাঠিয়ে দিচ্ছি যে ইউজার অলরেডি এক্সিস্ট। অ্যান্ড যদি না পাই তাহলে আমরা এখানে চলে আসবো। এখানে আমরা মূলত পাসওয়ার্ডটাকে সর্বপ্রথম হ্যাশ করব। সো const hashed password is equals to await bcrypt dot hash bcrypt dot hash and এখানে আমাদের পাসওয়ার্ডটা প্রোভাইড করে দিতে হবে। সো পাসওয়ার্ড and 10 ওকে। সো আমরা পাসওয়ার্ডটাকে হ্যাশ করে ফেললাম অ্যান্ড নাও আমাদের যেটা করতে হবে ইউজারটাকে ক্রিয়েট করতে হবে। তো ইউজারটাকে ক্রিয়েট কিভাবে করব, আমরা জাস্ট প্রিজমাকে কল করব এবং প্রিজমার মাধ্যমে আমরা ইউজারটাকে ক্রিয়েট করে ফেলবো। সো আমি এটাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখবো, const user is equals to await prisma dot user dot create। সো এখানে আমরা ইউজারটাকে ক্রিয়েট করব। সো এখানে আমরা ডেটা দিব, ডেটা অ্যান্ড ডেটা হবে হচ্ছে আমাদের এখানে যেটা আছে ইমেল পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড হ্যাশ পাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম ওকে। অ্যান্ড আর কিছু আছে এখানে প্রোফাইল ফটো। তো প্রোফাইল ফটো সো এটাকে আমরা চাইলে প্রপার্টি ডিফাইন করে দিতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম ওকে। সো কথা একই, ঠিক আছে, কথা একই, আপনি এভাবে করে দেন অথবা ডাইরেক্টলি দেন, একই কথা। সো আমরা সবগুলোই সিলেক্ট করে ফেললাম এবং সেট করে ফেললাম অ্যান্ড দেন আমাদের এখন যেটা করতে হবে আমাদের একটা টোকেন তৈরি করতে হবে এবং সেই টোকেনটা আমাদেরকে ইউজারকে প্রোভাইড করতে হবে যেন ইউজার সেই টোকেনটা ইউজ করে আমাদের অন্যান্য রাউটগুলোকে অ্যাক্সেস করতে পারে। সো এখানে আমি এখন একটা টোকেন তৈরি করব, const token is equals to jwt dot sign। সো এখানে টোকেনটা সাইন করতে হবে। তো আমি এখানে একটা জেসন দিয়ে দিচ্ছি ইউজার আইডি
ইউজার আইডি হবে হচ্ছে ইউজার ডট আইডি। ইউজার আইডি দিয়ে আমি একটা টোকেন এখানে তৈরি করতেছি, প্রসেস ডট env, and এখানে আমাদের env ফাইল থেকে জেসন ওয়েব টোকেনের জন্য একটা সিক্রেট কি প্রয়োজন হয়, তো সেটা নিতে হবে। সো সাধারণত আমি এখানে একটা পাবো না, কারণ আমার এখানে ডট env ফাইলটাই নেই। সো চলেন আমি ক্রিয়েট করি ডট env, folder dot env already exist, ওকে। সো ডট env এখানে অলরেডি এক্সিস্ট করতেছে। সো এখানে জেসন ওয়েব টোকেনের জন্য আমাদের একটা env ফাইল দরকার হবে, env ভ্যারিয়েবল দরকার হবে। সো এখানে আমাদের একটা সিক্রেট প্রোভাইড করতে হবে। সো যে কোনো একটা সিক্রেট হতে পারে। সো আমি আমার ব্রাউজারে চলে যাব অ্যান্ড ব্রাউজার থেকে আমি একটা সিক্রেট তৈরি করে দিব। সো আপনারা চাইলে সিক্রেট এখান থেকে তৈরি করতে পারেন। সাপোজ ব্রাউজারে আসবেন, জেসন সল্ট জেনারেটর, এরকম মেবি কিছু একটা ছিল। let me check this website. সো বেসিক্যালি এখানে একটা যে কোনো একটা স্ট্রিং দিয়ে দিলেই হয়, বাট প্রফেশনালিটির জন্য একটা ইউনিক কিছু একটা দিলে মোটামুটি ভালো হয় আর কি। সো আমি একটা ওয়েবসাইট আগে ইউজ করতাম, ওয়েবসাইটটা সঠিক আমার নামটা মনে নেই, সল্ট জেনারেটর। ওকে, সো চলেন আমরা এই ওয়েবসাইটটা ইউজ করি। এখানে আমি যে কোনো একটা টেক্সট এখানে দিব, সাপোজ দিস দিস ইজ সিক্রেট কোড জেট ডট দেভ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সল্ট তৈরি হয়ে গেছে অলরেডি। সেটাকে কপি করলাম, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ধরেন সিক্রেট কি। ওকে, সো নাও আমরা এখান থেকে এই ভ্যারিয়েবলটার অ্যাক্সেস পেতে পারি। ওকে, সো কি রোড দিছে, সো এটা আসলে নাল হতে পারে, এই কারণে এররটা দিছে। আমি এটাকে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, সরি এক্সক্লামেটরি মার্ক দিয়ে দিলাম। সো এখন আমার এখানে বলে দিতে হবে যে আমাদের এই টোকেনটা মূলত এক্সপায়ার হবে কতক্ষণ পর, ঠিক আছে। সো এটা বলার জন্য আমি জাস্ট এখানে একটা কমা দিব, এন্ড এখানে এক্সপায়ার্স ইন, সো আমরা দিতে পারি 24 আওয়ার বা 120 ঘন্টা পরে এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমরা জাস্ট রেসপন্সটা সেন্ড করে দিব। সো brace dot send, sorry, brace dot status 200 dot json। সো এখানে আমাদের জেসনটা দিতে হবে। সো জেসনটা হবে হচ্ছে মেসেজ user created
ডেটা না, এটা হচ্ছে ইউজার, user and name, email আসবে হচ্ছে ইউজার থেকে, user dot email, and first name, user dot first name, last name, user dot last name, and আর কি কি আছে আমাদের, profile photo, so profile photo, user dot profile photo, and obviously id টা আমরা সেন্ড করে দেব, id user dot id. ওকে, সো এই হচ্ছে আমাদের ইউজার, অ্যান্ড ইয়া এতটুকুই। অ্যান্ড অবশ্যই সাথে টোকেনটা আমাদের সেন্ড করতে হবে। তো আমি এখান থেকে একটা কমা দিয়ে আমি এখানে টোকেনটা দিয়ে দিচ্ছি, সরি, টোকেন ইউজার, সরি ইউজার না, এটা হচ্ছে টোকেন। ওকে, সো যদি আমাদের ইরর আসে, সাপোজ আমাদের যদি কোনো ইরর আসে, তাহলে আমরা রেসপন্সটা সেন্ড করবো হচ্ছে 500 স্ট্যাটাস 500, অ্যান্ড আমরা একটা জেসন সেন্ড করবো সাথে, জেসন error internal server error, ওকে। সো আমাদের মোটামুটি রেজিস্টার কন্ট্রোলারের কাজ শেষ। সো এখানে দুটো এরর দিছে, হোয়াট ইজ দিস, the parameter break it has any type, what type, ওকে ওকে। সো এখানে মূলত এররটা দিছে কারণ এটা হচ্ছে এনি টাইপের, এন্ড আমরা যেহেতু টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি, তো আমাদের টাইপ অবশ্যই ডিফাইন করতে হবে। সো টাইপ ডিফাইন করার জন্য আমরা টাইপগুলোকে ইম্পোর্ট করতে হবে এক্সপ্রেস থেকে। সো ইম্পোর্ট, এন্ড এখানে হচ্ছে রিকোয়েস্ট এন্ড রেসপন্স, ঠিক আছে। সো এই দুটো আমি নিয়ে নিলাম, এন্ড নাও আমাদের যেটা করতে হবে, এই রিকোয়েস্টের টাইপটাকে দিতে হবে হচ্ছে রিকোয়েস্ট, এন্ড রেসপন্সের টাইপ দিতে হবে হচ্ছে রেসপন্স, ওকে। সো সেম জিনিসটাই আবার এখানেও হবে। সো এবার আমরা লগ ইনের পার্টটা করব। সো লগ ইনের জন্য সেম ভাবে আমরা ট্রাই ক্যাচ ব্লক তৈরি করব, ট্রাই ক্যাচ, এন্ড যদি ক্যাচে আসে তাহলে আমরা একটা রেসপন্স সেন্ড করব, সেটা হচ্ছে 500 রেসপন্স। এন্ড এখানে আমাদের মূলত রিকোয়েস্ট থেকে এখন আমরা শুধু পাবো কি ইমেইল এবং পাসওয়ার্ড। তো সেটা আমরা সর্বপ্রথম নিয়ে নিব, কনস্ট ইমেইল পাসওয়ার্ড, এটা আসবে কোথা থেকে, আমাদের রিকোয়েস্ট থেকে, রিকোয়েস্ট ডট বডি। সো ইমেইল এবং পাসওয়ার্ডটা আমরা নিয়ে নিলাম। সো এখন আমাদের যেটা করতে হবে, প্রিজমা থেকে আমাদের ফাইন্ড করতে হবে যে এই ইমেইল এবং পাসওয়ার্ডের আন্ডারে কোনো ইউজার অলরেডি আছে কিনা। সো আমি এখানে বলবো const user is equals to await prisma dot user dot find unique
find unique email. So what is the issue? Okay, সেখানে where দিতে হবে, where email. সো আমি ইউজারটা নিয়ে নিলাম। এখন if কন্ডিশন ইউজ করব, if ইউজার, যদি ইউজার না থাকে ডেটাবেজে, তাহলে আমরা একটা এরর থ্রো করব বা একটা রেসপন্স সেন্ড করব যে ইউজার ইজ নট অ্যাভেলেবল। ওকে, সো ব্রেস return res dot status and wait a minute. সো আমি স্ট্যাটাস কোডের জন্য মজিলার একটা ওয়েবসাইট আছে, আপনারা চাইলে http স্ট্যাটাস লিখে গুগলে সার্চ করতে পারেন। সো এটা হচ্ছে মজিলার http স্ট্যাটাস কোডের একটা ডকুমেন্টেশন। এখানে আপনারা সকল ধরনের স্ট্যাটাস কোড পেয়ে যাবেন। আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেই স্ট্যাটাস কোডটা ইউজ করতে পারেন। আমি ট্যাবগুলোকে কেটে দিচ্ছি, এগুলো আপাতত দরকার নেই। সো এখানে বেশ কিছু স্ট্যাটাস কোড পাবেন, এখানে 100, 101, 102, সো সবগুলো স্ট্যাটাস কোড এখানে আছে। তো আমি এখানে ফাইন্ড করব যে নট ফাউন্ড স্ট্যাটাস কোড কোনটা। নট ফাউন্ড, ওকে, সো 404 not found. Okay, so now এটা ঠিকই আছে, 404 not found. Dot json message user not found, please check your credentials. Okay, যদি ইউজার না পাওয়া যায় তাহলে আমরা এভাবে একটা 404 not found এরর দিয়ে দিলাম বা রেসপন্স দিয়ে দিলাম। এখন যদি ইউজার পাওয়া যায় তাহলে মূলত কি হবে? তো তাহলে মূলত এখন ইউজারের পাসওয়ার্ডটা চেক হবে, যে ইউজার যে পাসওয়ার্ডটা প্রোভাইড করছে সেই পাসওয়ার্ডটা আমরা যে ইউজারটা পাইছি সেই ইউজারের সাথে ম্যাচ করে কিনা। সো এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, const is password valid is equals to await bcrypt. সো bcrypt যেহেতু আমরা ইউজ করতেছি পাসওয়ার্ড হ্যাশ করার জন্য, আমরা এই bcrypt ইউজ করে আবার পাসওয়ার্ডটাকে কম্পেয়ারও করতে পারি। সো bcrypt.compare এন্ড কম্পেয়ার করব কাকে? এই পাসওয়ার্ডকে। এন্ড কার সাথে কম্পেয়ার করব? আমরা যে ইউজারটা পাইছি সেই ইউজারের পাসওয়ার্ডের সাথে। সো ইউজার ডট পাসওয়ার্ড। ওকে, সো নাও আমি এখানে একটা if else কন্ডিশন ইউজ করব। if is পাসওয়ার্ড ভ্যালিড, যদি পাসওয়ার্ড ইনভ্যালিড হয়, আমি এখানে নট কিওয়ার্ড ইউজ করছি, যদি পাসওয়ার্ড ভ্যালিড না হয় তাহলে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন রেসপন্স ডট স্ট্যাটাস, রেসপন্স ডট স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস দিতে হবে
সো আমি 401 স্ট্যাটাস কোডটা দিয়ে দিলাম। এটা মূলত আনঅথরাইজড এর জন্য ইউজ করা হয়। সো জেসন মেসেজ, সো এখানে আমি বলতে পারি যে পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড, পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড ফর let's make it with black backtick, invalid for, এখানে আমি কোন ইউজারের জন্য ইনভ্যালিড সেই ইউজারটা দিয়ে দিব। সো আমার ইউজারটা হচ্ছে ইউজার ডট ইমেল। ওকে, সো এই তো পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড ফর ইউজার। আর যদি পাসওয়ার্ড ইনভ্যালিড না হয় তাহলে কি ঘটবে, তাহলে মূলত লগ ইন হয়ে যাবে এবং একটি নতুন টোকেন জেনারেট হবে। সো আমি একটা নতুন টোকেন এখানে তৈরি করব, const token is equals to jwt, and আমি চাইলে উপর থেকে এটাকে কপি করে নিয়ে আসতে পারি কারণ প্রসেসটা সেম। কপি করলাম, পেস্ট। ওকে, সো আমরা টোকেনটা দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট রেসপন্সটা সেন্ড করে দিব। সো রিটার্ন response dot status 200 dot json, and জেসনটা হবে কি, জেসনটা সেম ভাবে এই জেসনটাই হবে। আমি এটাকে কপি করতেছি, এখানে পেস্ট করে দিলাম। সো ইউজার, এটা হবে লগইন সাকসেস। ওকে, সো আমাদের কন্ট্রোলারের পার্ট শেষ। এখন হচ্ছে কাজ আমাদের কন্ট্রোলারটা রাউটারের সাথে কানেক্ট করা। সো আমি অথ রাউটে আসবো, এন্ড অথ রাউটের ভিতরে আমাদের এই যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারটা মূলত ইম্পোর্ট করে নিতে হবে। সো এখানে ইম্পোর্ট ইম্পোর্ট তো ইম্পোর্ট করবো আমরা মূলত রেজিস্টার and login from controller slash auth controller, all imports module exported member register. So what is the issue, এখানে তো আমি এক্সপোর্ট করছি অলরেডি। ওকে, সো আমি এখানে মডিউল ডট এক্সপোর্ট করছি, মূলত এটা এভাবে হবে না, এটা হচ্ছে কনস্ট দিয়ে আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে ফাংশনটা নিলাম, এন্ড এই ভ্যারিয়েবলটাকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট। এন্ড সেম ভাবে রেজিস্টারটা এভাবে করতে হবে। ওকে, সো এখন এখানে এটা চলে আসছে। এখন আমাদের যে রাউটারটা আছে, রাউটার ডট গেট, এখন আর এটা গেট হবে না, যেহেতু এটা এখন রেজিস্টারের জন্য ইউজ হবে। সো এখানে আমি যেটা বলবো এটা হবে হচ্ছে রেজিস্টার এন্ড এটা হবে হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। ওকে, ফাইন। এন্ড নাও আমাদের রাউটারে কিছু ভ্যালিডেশন অ্যাড করতে হবে। এখন ভ্যালিডেশন কি, সাপোজ রেজিস্টার রাউটার কেউ হিট করলো বাট সে ইমেইল এবং পাসওয়ার্ড দিল না, সেক্ষেত্রে তো আর আমি কন্ট্রোলারে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
সো সেক্ষেত্রে আমি এখান থেকে ভ্যালিডেট করে দিব যে আমার বডিতে ইমেল এবং পাসওয়ার্ডটা আছে কিনা। যদি ইমেল এবং পাসওয়ার্ড থাকে তাহলে রেজিস্টার রাউট কাজ করবে, অন্যথায় কাজ করবে না। সো এটা করার জন্য আমাকে বডিটাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমি এখানে লিখবো ইম্পোর্ট ইম্পোর্ট বডি, import body from express validator validator I think আমি express validatorটা ইনস্টল করি নাই। সো এটাকে সলভ করার জন্য আমাদেরকে এক্সপ্রেস ভ্যালিডেটরটা ইনস্টল করে নিতে হবে। এটাকে ক্লিয়ার দিচ্ছি, npm install express validator and অবশ্যই এটার সাথে এটা টাইপটাও ইনস্টল করে নিতে হবে। ওকে, তো আমাদের এক্সপ্রেস ভ্যালিডেটরটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট এক্সপ্রেস ভ্যালিডেটরের যে টাইপটা আছে সেটাকে ইনস্টল করে ফেলবো। ওকে, সো আমাদের টাইপটাও ইনস্টল হয়ে গেল। এখন আমরা এই বডিটাকে সর্বপ্রথম এই যে বডি আমরা ইম্পোর্ট করছি এই বডি দিয়ে ভেরিফাই করে নিব। সো আমরা এখানে লিখব বডি এন্ড এই বডির ভিতরে আমরা চেক করব যে ইমেইল আছে কিনা, ইমেইল, এন্ড এই ইমেইলটা আদৌ ইমেইল কিনা, ইজ ইমেইল। ওকে, সো এখানে একটা এরর দিছে কি, ওকে, সো এটাকে এভাবে করে দিতে হবে। সো আমি ইমেইলটাকে চেক করলাম যে ইমেইলটা আদৌ ইমেইল কিনা, সঠিক ইমেইল কিনা, এন্ড পাসওয়ার্ডটাকেও চেক করতে হবে। সো আমরা বলতে পারি বডি বডি পাসওয়ার্ড ডট ইজ লেন্থ। সো এখানে আমাদের লেন্থটা আমরা বলে দিব যে মিনিমাম কত লেন্থের হতে হবে আমাদের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড সাধারণত মিনিমাম 6 লেন্থেরই হয়। তো পাসওয়ার্ডটা মিনিমাম 6 লেন্থের আছে কিনা, যদি থাকে তাহলে আমাদের এটা কাজ করবে। সো এখন আমাদের কন্ট্রোলারটা এখানে প্রোভাইড করতে হবে। সো কন্ট্রোলারটা আমরা ইম্পোর্ট করে নিয়েছি রেজিস্টারের মাধ্যমে। সো এখানে আমরা বলবো যে রেজিস্টার, ডান। এন্ড আমরা আরেকটা রাউট তৈরি করব। তো রাউটার ডট হোস্ট এন্ড এই রাউটারটা হচ্ছে লগ ইন। ওকে, সো অবশ্যই লগ ইনের আগে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে। এন্ড এই লগ ইনেও সেম ভাবে আমরা ইমেইল এবং পাসওয়ার্ডটাকে ভ্যালিডেট করে নিব। সো পুরোটাকে কপি করতেছি, এখানে পেস্ট, এন্ড এটা হবে হচ্ছে লগ ইন ফরম্যাট ডকুমেন্ট। ঠিক আছে, তো আমাদের দুইটা রাউটিং কমপ্লিট। এখন এই যে দুইটা রাউট আমরা তৈরি করলাম এটার সাথে একটা মিডলওয়্যার অ্যাড করতে হবে। তো মিডলওয়্যারটার কাজ কি, মিডলওয়্যারটার কাজ হবে হচ্ছে আপনার আমাদের যে রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্টটা ভ্যালিডেট করার, যে রিকোয়েস্টটা সঠিক আছে কিনা। যদি রিকোয়েস্টটা ভ্যালিডেট হয় তাহলে আমরা কন্ট্রোলারে যাব, আর যদি রিকোয়েস্টটা কোনো ইনভ্যালিড রিকোয়েস্ট হয় তাহলে আমরা কন্ট্রোলারে যাব না। তো এই জন্য আমাদের একটা মিডলওয়্যার ফোল্ডার তৈরি করতে হবে। আমরা এসআরসির ভিতরে কন্ট্রোলার নামে যেরকম ফোল্ডার তৈরি করছি সেম ভাবে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, এখানে নিউ ফোল্ডার মিডল ওয়্যারস। ওকে, এন্ড এই মিডল ওয়্যারস এর ভিতরে আমরা একটা নতুন ফাইল তৈরি করব, নিউ ফাইল validate request dot middleware dot
ts. ওকে, সো এই ভ্যালিডেট রিকোয়েস্টের ভিতরে আমাদের কিছু জিনিস দরকার হবে, ইম্পোর্ট করতে হবে। সো আমরা ইম্পোর্ট করতেছি। ইম্পোর্ট সর্বপ্রথম হচ্ছে আমাদের রিকোয়েস্ট ইম্পোর্ট করতে হবে, রিকোয়েস্ট, দেন হচ্ছে রেসপন্স, দেন হচ্ছে নেক্সট ফাংশন, নেক্সট ফাংশন। সো প্রতিটা মিডলওয়্যারে এই তিনটা জিনিস আমরা পাই, একটা হচ্ছে রিকোয়েস্ট, রেসপন্স এবং নেক্সট। সো আমরা এখানে এক্সপ্রেস ভ্যালিডেটরটাও ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট ইম্পোর্ট হচ্ছে validation result, maybe validation result. সো এটা আসবে হচ্ছে from express validator. So export constant validate request, validate request, and এই validate request মূলত কি পাবে, মূলত পাবে হচ্ছে রিকোয়েস্ট, রেসপন্স এবং নেক্সট ফাংশন। সো অথ কন্ট্রোলারের ভিতরে আমরা যেভাবে করে ফাংশন তৈরি করছি একেবারে সেম ভাবে ফাংশনটা হবে, ঠিক আছে, কোনো ডিফারেন্স নাই। জাস্ট এটা ছিল অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, কারণ এখানে ডেটাবেসের সাথে বেশ কিছু কার্যক্রম আমরা করছি, বাট এখানে কোনো অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন দেওয়ার প্রয়োজন নেই। সো আমাদের সর্বপ্রথম পাবো হচ্ছে রিকোয়েস্ট, রেসপন্স অ্যান্ড নেক্সট ফাংশনকে আমরা নেক্সট নামে এখানে বলতে পারি। ওকে, সো এখানে ইরর দিচ্ছে, ইরর দেওয়ার কারণ হচ্ছে আমরা টাইপ ডিফাইন করি নাই। তো টাইপ হবে হচ্ছে এটা রিকোয়েস্ট, এটা হচ্ছে রেসপন্স এন্ড এটা হচ্ছে নেক্সট ফাংশন। ওকে, এখন ভ্যালিডেটর ভিতরে আমরা সর্বপ্রথম ইররটা নিব, যে আমাদের রিকোয়েস্টে কোনো ইরর আছে কিনা। তো কনস্ট ইরর ইজ ইকুয়ালস টু ভ্যালিডেট রিকোয়েস্ট, এন্ড ভ্যালিডেট রিকোয়েস্টের ভিতরে আমাদের রিকোয়েস্টটা পাস করে দিতে হবে। সরি দিশু রিকোয়েস্ট রেসপন্স, আচ্ছা এটা রিকোয়েস্ট হবে না, সরি, ভ্যালিডেট রেসপন্স, ইয়া রেজাল্ট, validate result, and if যদি এরর না থাকে, if not error, দেন আমরা মূলত নেক্সট ফাংশনে চলে যাব। আমরা রিটার্ন করে দিব রিটার্ন রেসপন্স ডট বা আমরা আরেকটা কাজ করতে পারি, not error is empty. সো এরর যদি এমপ্টি না হয় তার মানে কি এরর আছে, তাহলে আমরা রেসপন্স করব কি res ডট সেন্ড ফর 400 স্ট্যাটাস বুক দিয়ে দিলাম, এন্ড জেসন হিসেবে আমি এররটা পাস করে দিব। ও এখানে এরর errors error dot array, and যদি এরর না থাকে তাহলে আমরা সিম্পলি নেক্সট ফাংশনটা কল করে দিব, নেক্সট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মিডলওয়্যার। সো এখন এই মিডলওয়্যারটা আমাদের প্রত্যেকটা রাউটের সাথে অ্যাড করতে হবে। সো এখানে আমি এটা বসায় দিলাম, সেম ভাবে এখানেও আমি এটা দিয়ে দিলাম। এখন এখানে এরর দিচ্ছে কারণ আমরা এটাকে ইম্পোর্ট করি নাই, এটাকে ইম্পোর্ট করে ফেলি।
import uh, import validate request from middleware dot validate request middleware. ওকে, সো আমাদের এটা ডান। সো আমাদের রাউট সম্পূর্ণ রেডি, কন্ট্রোলার রেডি, মিডলওয়্যার রেডি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ডেটাবেসটাকে মূলত এখন কানেক্ট করা হচ্ছে মেইন কাজ। সো আমরা যদি .env ফাইলে আসি, এখানে আমাদের পোস্টগ্রেস এসকিউএল কিন্তু অটোমেটিক নিয়ে নিছে, অ্যান্ড এখানে আমাদের পাসওয়ার্ড, লোকাল হোস্ট, এগুলো সবকিছু আমাদের প্রোভাইড করতে হবে। সো যদি আমরা এটাকে প্রোভাইড করি তাহলে আমাদের ডেটাবেসের সাথে কানেক্ট হবে। তো চলেন আমরা আমাদের ডেটাবেসটাকে সর্বপ্রথম ওপেন করে নিচ্ছি। সো আমি ডকার ফাইলে আমি পোস্টগ্রেস ডেটাবেসটা ইউজ করতেছি। আপনারা চাইলে আপনাদের লোকাল পিসিতে পোস্টগ্রেস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি আমার পোস্টগ্রেসটা এখান থেকে স্টার্ট করে নিচ্ছি। সো পোস্টগ্রেসটা স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড এটাকে ভেরিফাই করার জন্য আমরা ডেটাবেসে আসবো, কানেকশন এটাকে ডিলিট করে দিই, পোস্টগ্রেস এসকিউএল অ্যান্ড পাসওয়ার্ডটা সম্ভবত রুট ছিল। ওকে, সো ঠিক আছে। সো আমরা আমাদের ডেটাবেসটা আমরা পিজি অ্যাডমিন যে সফটওয়্যারটা আছে, সেই পিজি অ্যাডমিন সফটওয়্যারটা দিয়ে আমরা কানেক্ট করে নিব সর্বপ্রথম। অ্যান্ড পিজি অ্যাডমিনের ভিতরে আমরা একটা নতুন ডেটাবেস আমরা তৈরি করব, মানে আমাদের ডেটাবেসের ভিতরে একটা আমাদের সার্ভারের ভিতরে একটা নতুন ডেটাবেস তৈরি করব আমাদের এই অ্যাপ্লিকেশনটার জন্য। সো আমার পিজি অ্যাডমিনটা ওপেন হচ্ছে। ওকে, সো পিজি অ্যাডমিনটা ওপেন হয়ে গেছে। তো যারা পিজি অ্যাডমিন সম্বন্ধে জানেন না তাদেরকে বলতে চাই, পিজি অ্যাডমিনটা হচ্ছে মূলত পোস্টগ্রেস ডেটাবেসের একটা ক্লায়েন্ট, অ্যান্ড এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা পোস্টগ্রেস ডেটাবেসটাকে আমরা কনফিগার করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। সো সার্ভারসের ভিতরে আসলে আমাদের এখানে দুইটা ডেটাবেস আছে, মানে দুইটা সার্ভার আছে। তো এটা হচ্ছে আমাদের ডকারের যে পোস্টগ্রেস, সেটা আমরা এটাকে কানেক্ট করে নিচ্ছি। এটা কানেক্ট হয়ে গেছে। সো এখানে ডেটাবেসের ভিতরে দেখেন আমাদের একটা সিঙ্গেল ডেটাবেস আছে, সেটা হচ্ছে পোস্টগ্রেস। সো আমরা এখানে নতুন একটা ডেটাবেস তৈরি করব। সো ডেটাবেস তৈরি করার জন্য এখানে আমরা ক্রিয়েট করব ডেটাবেস, এন্ড এখানে ডেটাবেসের নাম দিতে হবে। তো আমাদের ডেটাবেসের নাম দিলাম হচ্ছে ম্যাচমেট ডিবি, এন্ড ডেফিনেশন, সিকিউরিটি প্যারামিটার, অ্যাডভান্স, এগুলোর কোনো কিছুর দরকার নাই। সেভ। ওকে, সো আমাদের ডেটাবেস তৈরি হয়ে গেল। সো এখন আমরা আমাদের ভিএস কোডে আসব, .env ফাইলে আসব। এখানে সো এইখানে আপনার এই যে ফার্স্ট যে পার্ট, এটা হচ্ছে ইউজার নেম, এন্ড এটা হচ্ছে পাসওয়ার্ড, এন্ড এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট, এন্ড এটা হচ্ছে আমাদের পোর্ট। তো যেহেতু আমাদের ডেটাবেসটা বর্তমানে লোকাল হোস্টে রান হচ্ছে, সো দ্যাটস ওয়াই আমাদের এটা লোকাল হোস্টই থাকবে, বাট আমরা যখন প্রোডাকশন অ্যাপ্লিকেশনে রান করব তখন আমাদের ডেটাবেসের যে ইউআরএলটা সেটা দিতে হবে। সো আমার এখানে ইউজার নেমটা হচ্ছে পোস্টগ্রেস, তো পোস্টগ্রেস, এন্ড আমি এখান থেকে চাইলে কপি করে নিতে পারি। ইউজার নেম পোস্টগ্রেস, এন্ড পাসওয়ার্ড হচ্ছে রুট, এন্ড আমাদের ডেটাবেস হচ্ছে ম্যাচমেট ম্যাচমেট ডিবি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেটাবেস, এন্ড আমাদের এটা মূলত হয়ে গেছে মূলত। সো এখন আমাদের কাজ হচ্ছে প্রিজমাটাকে ইনিশিয়ালাইজ করা, বা প্রিজমাটাকে আসলে ডেটাবেসের সাথে মাইগ্রেট করা। সো প্রিজমাটাকে মাইগ্রেট করার জন্য আমাদের টার্মিনালটা ওপেন করতে হবে।
আমি টার্মিনালে চলে আসলাম এন্ড আমরা আমাদের এই যে প্রজেক্ট এখানে রান করা আছে এটাকে আপাতত ক্লোজ করে দিব। ক্লিয়ার। এন্ড আমাদের এই কমান্ডটা টাইপ করে দিতে হবে। এখানে কি আছে npx prisma migrate dev, ঠিক আছে। সো আমি এন্টার প্রেস করতেছি। সো আমাদের এটা ডেটাবেস জেনারেট হয়ে গেছে। ওকে, দেন আমাদের যেটা করতে হবে আমাদের জেনারেট করতে হবে কপি npx prisma generate। সো আমাদের এটা জেনারেট হয়ে গেছে। এখন এটা সঠিকভাবে জেনারেট হয়েছে কিনা এটা আপনার টেস্ট করতে পারেন আপনার যে পিজি অ্যাডমিন 4 আছে এখান থেকে। এখানে আমাদের যে ম্যাচ মেড ডিবিটা আছে এখানে আমরা আসবে এবং স্কিমার ভিতরে পাবলিক নামে একটি অলরেডি একটা কিছু একটা দেখতে পাবেন। তো পাবলিকটা যদি আমরা একটু ওপেন করি এন্ড এখানে এই যে দেখেন টেবিলস এর ভিতরে দুইটা টেবিল অলরেডি আছে। আমরা যদি একটু দেখি, সো দেখেন এখানে প্রিজমা মাইগ্রেশন এটা চলে আসছে অটোমেটিক এন্ড ইউজার নামে একটি টেবিল তৈরি হয়েছে। ইউজার টেবিলটা যদি আমরা একটু খেয়াল করি, সো কলামে যদি আসি এখানে আইডি, ইমেইল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, বায়ো, ডেসক্রিপশন যা যা আমরা দিছিলাম আমাদের এই যে প্রিজমা মডেলে সবকিছু কিন্তু চলে আসছে আমাদের ডেটাবেজে অটোমেটিকলি, ঠিক আছে। সো এখন আমরা চাইলে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করতে পারি এবং অ্যাপ্লিকেশনটা রান করলে আমরা আমাদের রাউটগুলোকে চেক করতে পারবো। সো সরি, এটা app.ts হবে না, এটা হবে index.ts। ওকে, সো আমি যখন ইন্টারফেস করব আমাদের প্রজেক্ট আশা করি কোনো ধরনের এরর ছাড়াই রান হয়ে যাবে। সো দেখেন সার্ভার ইজ লিসেনিং পোর্ট 3030। ওকে, আমাদের সার্ভারটা লিসেন হচ্ছে। তো চলেন আমরা থান্ডার ক্লায়েন্টে আসি এন্ড এখান থেকে আমরা রাউটগুলোকে চেক করি। সো এটা সর্বপ্রথম রিনেম করে নেই। এটা রিনেম এটা হবে হচ্ছে রেজিস্টার রেজিস্টার এন্ড এটা হবে হচ্ছে পোস্ট রিকোয়েস্ট এন্ড অথের পরে আমাদের রাউটটা কি ছিল, আমাদের রাউট ছিল হচ্ছে রেজিস্টার রেজিস্টার এন্ড আমাদের বডিতে পাস করতে হবে কি কি। আমরা যদি অথ কন্ট্রোলারে আসি ইমেইল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রোফাইল ফটো। ওকে, সো এখানে সর্বপ্রথম ইমেইল 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 ইমেইলটা দিয়ে দিলাম এন্ড পাসওয়ার্ড four five six প্রোফাইল পিক। তো অবশ্যই আপনার স্পেলিং গুলো ঠিক রাখতে হবে এখানে যেভাবে দিচ্ছেন সেভাবে। সো এটা হবে প্রোফাইল ফটো এন্ড প্রোফাইল ফটোর আগে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। রেজিস্টার ফার্স্ট নেম মাহমুদুল মাহমুদুল হাসান এন্ড দেন হচ্ছে আমাদের আছে কি লাস্ট নেম লাস্ট নেম দেন আমাদের কি দিতে হবে প্রোফাইল ফটো প্রোফাইল ফটো এন্ড প্রোফাইল ফটো আমি আপাতত এমটি রাখতেছি, ঠিক আছে।
আমি যদি এটাকে সেন্ড করি, সো দেখেন ইউজার ক্রিয়েটেড, ইউজারের আইডিও চলে আসছে এবং এখানে আমরা টোকেনটা পেয়ে গেছি, তাই না? সো আমরা যদি পিজি অ্যাডমিনে যদি আসি, সো এখানে আমরা ইউজারের ভিতরে কুয়েরি টুলে যাব, আমরা একবার চেক করবো যে আমাদের ডেটাবেজে আদৌ এটা ক্রিয়েট হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা এখানে এসকিউএল লিখব, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, ফ্রম ইউজার, run what is the issue. Select all from user, সো এখানে একটা ইস্যু হয়েছে। ইস্যুটা হচ্ছে টেবিলের নাম সম্ভবত এই ইউজার এভাবে করে দেওয়া যাবে না, কারণ ইউজার অলরেডি পোস্টগ্রেস ডেটাবেজে ডিফল্ট ভাবে থাকে, ঠিক আছে? সো আমাদের এই টেবিল নেমটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা চেঞ্জ করার আগে একবার চেক করে নিই লগ ইন হয় কিনা। সো নিউ রিকোয়েস্ট, লগ ইন, এটা অবশ্যই পোস্ট হবে, কপি, লগ ইন। সো লগ ইনের ভিতরে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। ইমেল and password, আমি যদি এটাকে সেন্ড করি, এটা ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে, what is the issue. সো এখানে এররটা কি কারণে দিচ্ছে সেটা চেক করার জন্য আমি এখানে এটাকে console.log করতে পারি, console.log error। সো এখন যদি আমি লগইন রুটে হিট করি, সো এটা কি বললো যে এক্সপোর্ট হবে। ওকে, তো ইররটা হচ্ছে আমার এইখানে লগইনের ভিতরে আমি যে ইউজারটাকে ফাইন্ড করতেছি, আহ, এটা হবে মূলত একটা কালি ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? সো এখন যদি আমি এটাকে স্টপ করে আবার স্টার্ট করি, সো এটা আবার রান হয়েছে। সো আমি এখন লগ ইনে আসবো, এটাকে যদি সেন্ড করি, সো দেখেন এটা স্ট্যাটাস করে এখন 200 অ্যান্ড ইউজারটা খুঁজে পাইছে। বাট আমরা পোস্টগ্রেস এর যে ক্লায়েন্ট সেখান থেকে আমরা ইউজারটা পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমাদের টেবিলের নাম, সো টেবিলের নাম অবশ্যই ইউজার দিবেন না, এটা ইউজার্স দিতে পারেন। সো এটা করার জন্য জাস্ট এই স্কিমায় আসবেন অ্যান্ড এটাকে মডেল ইউজার না দিয়ে এটা মডেল দিতে পারেন ইউজার্স, ঠিক আছে? তো তাহলে এই কনফ্লিকশনটা হবে না। বাট মূলত কিন্তু সেভ হচ্ছে, বাট আমি এখানে এসকিউএল লিখে আমি দেখতে পারতেছি না। এটাকে চাইলে অবশ্য আমরা
এই ডেটাবেজের এখান থেকে দেখতে পারি ভিএস কোডের এক্সটেনশন দিয়ে। তো আই থিঙ্ক এটা কোনো প্রয়োজন নেই, বিকজ আমার লগ ইন রুটটা যেহেতু কাজ করতেছে, তার মানে কি ডাটাবেজে ইউজার অলরেডি আছে এন্ড ইউজারটা খুঁজেও পাচ্ছে। ঠিক আছে, তো আজকে মূলত এতটুকু থাকবে। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা সামনে বাকি পার্টগুলো করব। আমাদের ইউজার রাউটে আমাদের কিছু চেঞ্জও করতে হবে, সরি মানে ইউজার মডেলে এই স্কিমায়, বিকজ এইটা শুধুমাত্র একটা ইউজার স্কিমা, বাট একটা ইউজার স্কিমার সাথে আরো বেশ কিছু জিনিস আর কি আপনার কানেক্টেড। যেমন এই ইউজারটা কয়টা পোস্ট করলো, কি করলো না করলো, এইসব কিছু এই ইউজার অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমাদের প্লেস করতে হবে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত আমাদের অথেন্টিকেশন ফিচার টোটালটা আমরা টাইপস্ক্রিপ্ট দিয়ে করে ফেললাম, অ্যান্ড এটুকু বাসায় প্র্যাকটিস করবেন, অ্যান্ড দেন আমরা পরবর্তীতে নেক্সট পার্টগুলো দেখবো। ধন্যবাদ।